হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিবডি। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে বিজ্ঞান চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, তো সেই চ্যাপ্টারের আজকের আমরা দ্বিতীয় ক্লাসটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধাতু এবং অধাতু নিয়ে। তো আমরা এর আগের ক্লাসে আলোচনাটা করেছি যে পদার্থ নিয়ে, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ চ্যাপ্টারের একটা ইন্ট্রোডাকশন ক্লাস আমরা করেছি, যেখানে পদার্থ সম্পর্কে বলেছি এবং পদার্থগুলোর বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের যে শ্রেণী বিভাগগুলো আমরা জেনেছি। এরপরে আমাদের বইতে যেভাবে সিলেবাসটাকে ডিজাইন করা রয়েছে আমরা সেটাকে একটু জাস্ট বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের সুবিধাটা হবে। তো ধাতু এবং অধাতু, তো কতগুলো যে পদার্থ আছে, যে সমস্ত পদার্থগুলোর কতগুলো সাধারণ ধর্ম রয়েছে, যেই ধর্মগুলো অন্য পদার্থগুলোর ক্ষেত্রে নেই, সেই কতগুলো সাধারণ ধর্মের উপর ভিত্তি করে আমরা সেই পদার্থগুলো বলতে কি, সে কঠিন হতে পারে, তরল হতে পারে, কিংবা সে পাশে মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে বা মিশ্র পদার্থ হতে পারে, সেইগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো গ্যাসীয় হতে পারে, তো তাদের মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধাতুগুলোকে দেখব তরল বা গ্যাস, কঠিন বা তরল পদার্থ হবে, আর অধাতুগুলো বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসীয় প্রকৃতির পদার্থগুলো হবে। সে কঠিনও হতে পারে, তরলও হতে পারে, তাদের কিছু ব্যতিক্রমী উদাহরণগুলো আমরা জানব। অর্থাৎ আমরা বলছি যে পদার্থগুলোর কতগুলো সাধারণ ধর্মের উপর ভিত্তি করে আমরা পদার্থগুলোকে দুটো ভাগে আমরা ভাগ করে নিচ্ছি। সেই সাধারণ ধর্মগুলো কি কি? তো আমরা সেই সাধারণ ধর্মগুলোতে যাওয়ার আগে আমরা নিশ্চয়ই কতগুলো ধাতুর কথা আমরা বলতে পারি, যেগুলো ধরো আমরা সচরাচর দেখে থাকি আমাদের চোখের সামনে, বিভিন্ন যে হয় যন্ত্রপাতি কিংবা আসবাবপত্র কিংবা হচ্ছে কিনা কোনো অলংকার হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই রকম কতগুলো পদার্থ। যেমন আমরা বলি লোহাটা দেখে থাকছি আমরা, কিংবা অ্যালুমিনিয়ামের বাসনপত্র আমরা দেখছি, কিংবা হচ্ছে সোনা রূপার যে গহনা সেটাও আমরা দেখছি। তাহলে এই পদার্থগুলো সাধারণত আমরা ধাতু বলে জানি। তো এখন আমরা সেই পদার্থগুলোকে আমাদের সাধারণ অভিজ্ঞতায় যে সমস্ত পদার্থগুলোকে ধাতু বলে আমরা বুঝতে শিখেছি, তাহলে তাদের কেন ধাতু বলা হচ্ছে এবং তাদের কতগুলো যে সাধারণ ধর্ম রয়েছে সেইগুলো আমরা আজকের বিজ্ঞান ক্লাসে জানার চেষ্টা করব। তো কতগুলো সাধারণ ধর্মের মধ্যে প্রথমে চলে আসছি যে একটা যে ধাতব, তাহলে কতগুলো সাধারণ ধর্ম রয়েছে, সেই সাধারণ ধর্মের উপর ভিত্তি করে যে ভাগটা পাবো। তো যেমন কি ধাতব শব্দ, অর্থাৎ শব্দ, একটা বিশেষ প্রকারের শব্দ কিন্তু উৎপন্ন হয় যে কোনো ধাতব পদার্থ থেকে। যেমন ভাবে আমাদের পকেটে যদি 1 টাকার কয়েন, 1 টাকার পকেটে রয়েছে, সে যদি ফেলে দেয়, সে মেঝেতে পড়লে কিন্তু একটা শব্দ উৎপন্ন করবে। কিন্তু আমি যদি বই বা কাগজটাকে ফেলে দিই, তার যে উৎপন্ন শব্দটা কিন্তু অন্য ধরনের হয়। কিন্তু যে কোনো ধাতব পদার্থ থেকে একটা কিন্তু বিশেষ ধরনের শব্দ আমরা উৎপন্ন হয় জানি। তো এইটা দিয়ে কিন্তু আমরা সেটা ধাতু না অধাতু প্রাথমিকভাবে আমরা সেটা বুঝে ফেলতে পারবো। তো আর কি 2 নম্বর হচ্ছে কি তড়িৎ পরিবহন ক্ষমতা। তড়িৎ পরিবহন ক্ষমতা অর্থাৎ বিদ্যুৎ তার মধ্য দিয়ে যেতে পারে না পারে না, কারেন্ট যাকে বলা হচ্ছে, তড়িৎ বা কারেন্ট আমরা সচরাচর যেটা বলে থাকি, তার মধ্য দিয়ে তড়িৎ যেতে পারে না পারে না। তো আমরা এই তড়িতের কথা বলতে গিয়ে এখানে তড়িৎটা আমরা বাড়ি ঘরে, আমাদের বাড়িতে যে পদ্ধতিতে তড়িৎটা চলাচল করছে কারেন্টের বোর্ডে, সেটা কিন্তু একটা প্রকার রয়েছে এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, এবং এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক কারেন্ট। এর যে ভোল্টেজটা কত থাকে আমরা জানি, এসি ভোল্টেজ সাধারণত হয়ে থাকে 220 ভোল্টেজ আর 50 হার্জ, এর একটা বৈশিষ্ট্য আছে। তো কিন্তু আমরা সচরাচর যে তড়িতের কথাটা নিয়ে এখানে আলোচনা করব বা যেটা নিয়ে আমরা ব্যবহার করব, সেটা কিন্তু ব্যাটারির তড়িৎ, সেটা হচ্ছে কিন্তু ডিসি তড়িৎ, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। অর্থাৎ আমরা ব্যাটারির সঙ্গে যে তার লাগিয়ে বাল্ব জ্বালানোর সময় যে ধরনের তড়িৎটা যায় সেটাকে বলবো ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। সেই তড়িৎটা নিয়ে কিন্তু আমরা এই তড়িৎ পরিবহন ক্ষমতাটা কিন্তু আমরা যাচাই করব। তো যদি দেখি আমরা বিভিন্ন পদার্থ জোগাড় করলাম, করে তাদের মধ্যে তাদেরকে দিয়ে একটা বাল্ব এবং ব্যাটারি তার প্রভৃতি নিয়ে এসে যদি তাদের মধ্যে একটা সংযোগ সূত্র করি বাল্ব জ্বালানোর মতো উপযোগী করে, তো বাল্ব জ্বালাতে গেলে আমরা জানি যে একটা ব্যাটারি লাগবে,
আমরা ছবির সাহায্যে বলছি যে ব্যাটারির একটা ছবি, তোমরা যখন 7-এ উঠে যাবে ব্যাটারির ছবিটা আমরা যেটা এইভাবে ব্যাটারিগুলো দেখে থাকি, ধরো একটা পেন্সিল ব্যাটারি, তো ব্যাটারিগুলোকে সিম্বলিক আকারে প্রকাশ করা হয়ে থাকে কিন্তু এইভাবে, যে দিকটা ব্যাটারির এই দিকে ছোট একটা ধাতব টুপি থাকে সেই দিকটা কিন্তু পজিটিভ দিক, আর পেছনের দিকটা কি দিক হয়ে থাকে, নেগেটিভ দিক। তো সেই সিম্বল হিসাবে কিন্তু ব্যাটারির সিম্বল হচ্ছে এইটা বিজ্ঞানের দিক। তো এর সঙ্গে তার যোগ করে যদি আমি একটা বাল্ব জ্বালিয়ে দিই, ধরো বাল্ব একটা লাগিয়েছি, কাঁচের বাল্ব দিয়ে আমি যোগ করে দিই, তাহলে এই একটা জায়গায় তারের পরিবর্তে আমি যদি তার কথা আমি ছেড়ে দিচ্ছি, তারগুলো সাধারণত তামার তার হয়, এবং তারের উপরে আমরা যে কোনো তার যদি দেখি তারের উপর হয় একটা প্লাস্টিকের প্রলেপ থাকে, না হয় অনেক সময় যদি আমরা পরীক্ষাগারে যে ধরনের তারগুলো ব্যবহার করে থাকি তার উপর কাপড় জড়ানো থাকে, সরু সরু সুতো দিয়ে জড়ানো থাকে। কারণ কি, ওই প্লাস্টিক বা ওই যে সুতোর কাপড় ওগুলো ওর মধ্যে দিয়ে তড়িৎ যায় না, তো সেগুলো ধরলে আমাদের হাতে কারেন্ট চলে আসবে না। তো আমরা সেই বিভিন্ন পদার্থগুলোর মধ্যে আমরা যদি ব্যাটারির সঙ্গে তারের কথা বাদ দিয়ে যদি সরাসরি একটা পেরেক যোগ করি, শক্তিশালী পেরেক সোজা পেরেক বাঁকিয়ে যদি যোগ করি, তাহলে দেখবো যে বাল্বটা জ্বলে যাবে। কিন্তু যদি এক সাইডে একটা পেরেক, এক সাইডে আমি কি করলাম, একটা কাঠ কয়লা, অন্য পদার্থ, এটা কাঠ কয়লা, তাহলে যখন পেরেক দিয়েছিলাম বাল্বটা জ্বলে যাচ্ছে, যখন কাঠ কয়লা দিলাম আবার জ্বলছে না। কিন্তু যখন পেরেক দিয়েছিলাম এর দ্বারা বোঝা যাচ্ছে কি, পেরেক তো লোহার তৈরি, তাহলে লোহা তড়িৎটা পরিবহন করতে পারে। কিন্তু আবার যখন কোনো এক সাইডে কাঠ কয়লা দিলাম তো বাল্বটা জ্বলছে না, তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই এর মধ্যে দিয়ে তড়িৎটা যাচ্ছে না। তাহলে কিছু কিছু পদার্থ আছে তড়িৎ পরিবহন ক্ষমতা, তাহলে যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা থাকবে তারাই হবে কিন্তু ধাতব গুণ সম্পন্ন পদার্থ বা ধাতু। তো এইটা গেল হচ্ছে একটা তড়িৎ ক্ষমতার উপর ভিত্তি করে। আরো একটা যে ধর্মের কথা আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে কি, যে তাপ পরিবহন ক্ষমতা। যেমন তড়িৎ পরিবহন করার ক্ষমতা একটা রয়েছে, সেরকম বস্তুটার যে তড়িৎ পরিবহন করার ক্ষমতা, তাপ পরিবহন করার ক্ষমতা। 3 নম্বর উদাহরণে আমরা বলছি যে তাপ পরিবহন করার ক্ষমতা, তাপ পরিবহন ক্ষমতা এই একটা ধর্ম। তাপ যেতে পারে কিনা, তাপ আমরা কি জিনিস জানবো, তাপ একটা শক্তি যেটা সঞ্চালিত হয়, উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে সঞ্চালিত হয়ে যায়। তো সেইটা করার জন্য কোনো একটা বস্তুতে তাপ যাচ্ছে কি যাচ্ছে না, আমরা যদি ছোট্ট একটা পরীক্ষা এখানে ডিজাইন করে একটা মোমবাতির শিখা তৈরি করলাম, শিখা তৈরি করে একটা চামচে করে আমরা এখানে কিছু ধরো মোম রেখেছি, ওই শুধু চামচটাকে যদি আমি গরম করি, কোনো একটা পদার্থ নিলাম, চামচ, ধরো সাপোজ একটা চামচ নিয়েছি, চামচটাকে নিয়ে মোমবাতির শিখার উপর যদি ধরি, দেখা যাবে যে আমার হাতটা ধীরে ধীরে গরম অনুভূত হচ্ছে, এবং সেটা কিন্তু এখানে চামচ যদি কোনো মোম জাতীয় পদার্থ নিই সেটা ধীরে ধীরে তরল হয়ে গলে যাবে। অর্থাৎ নিশ্চয়ই এই যে মোমবাতির শিখা থেকে তাপটা কিন্তু সঞ্চালিত হয়ে গেছে এই ধাতুর মধ্য দিয়ে গিয়ে এটাকে গলিয়ে দিয়েছে। কিন্তু যদি আমরা কোনো ধাতব পদার্থ নিই যেটা দ্রুত ঘটবে, সেখানে যদি কোনো এমন একটা পদার্থ নিয়ে, ধরো কোনো কাঁচ নিয়েছি, কাঁচ নিয়ে তাকে পদার্থ নিয়ে গরম করছি, সেটা অনেকক্ষণ পরে কিন্তু সেই যে মোমের যে টুকরোগুলো সেগুলো হয়তো গরম হবে। তো এইভাবে আমরা যদি দেখি আরও কি কি, আমরা এই স্টিলের চামচটাই যদি হাতলটা প্লাস্টিকের থাকে, অনেক সময় প্লাস্টিকের হাতল থাকে কিন্তু তাপটা তখন লাগবে না, তাহলে স্টিলের চামচের মধ্যে দিয়ে তাপ যেতে পারছিল, এখন যদি একটা প্লাস্টিকের যে খাপ ঢুকিয়ে দিই তাহলে প্লাস্টিকের মধ্যে দিয়ে আমাদের গরম লাগবে। তাহলে এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে কিছু কিছু পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে চলে যাচ্ছে, কিছুর মধ্য দিয়ে সহজে যাচ্ছে না। আমাদের আরো বাস্তব জীবনে অভিজ্ঞতাতে বিভিন্ন সময় আমরা দেখে থাকি কাঠকে ব্যবহার করা হচ্ছে, কাঠের হাতল হিসেবে ব্যবহার করা হচ্ছে, কোনো যেখানে আগুনের সঙ্গে কাজ কারবার করা হয় সেখানে সেই যে যন্ত্রটার সঙ্গে কাঠের হাতল লাগানো থাকে, কারণ সেটা তাপের অনেকটা কুপরিবাহী, সেটা দিয়ে সহজে তাপ যায়। তো কাঠ আর ধাতুর মধ্যে যদি তাপের যে পরিবহন ক্ষমতাটা আমরা একটা যাচাই করার জন্য আমরা একটা যদি ধাতব চেয়ার আর একটা প্লাস্টিকের চেয়ার দুটোকে নিয়ে আমি যদি এখন রোদে রেখে দিই, কিছুক্ষণ পরে যদি সেটাকে বাইরে নিয়ে গিয়ে আমরা টাচ করে দেখি কোনটা বেশি গরম বলে মনে হবে, যে লোহার যে বা ধাতব যে চেয়ারটা, সেখানে হাত দিলে কি হবে, সেই তাপটা সরাসরি আমাদের শরীরে তাড়াতাড়ি চলে আসবে। তো সেই জন্য তাপের সঞ্চালন করতে পারে বেশি, সেই জন্য আমরা সেটা তাপ অনুভব করছি বেশি। কিন্তু অপরদিকে যদি কাঠের চেয়ারটার কথা বলি, সেই কাঠের চেয়ারটা কিন্তু হাত দিলে অতটা গরম লাগবে না,
কারণ সেই কাঠের চেয়ার থেকে তাপটা আমাদের শরীরে তাড়াতাড়ি আসে না, সেই জন্য কিন্তু কাঠ একটা তাপের কুপরিবাহী পদার্থ। তো এই রকম ভাবে আমরা যদি দেখি তাহলে যে সমস্ত পদার্থের তাপের পরিবহন করার ক্ষমতা রয়েছে সেটাই হচ্ছে ধাতব পদার্থ, আর যাদের নেই সেটা হচ্ছে অধাতব পদার্থ। তো এরপরে চলে আসছি আরো আরেকটা সাধারণ ধর্ম, যেমন বলছি ধরো আলোকে প্রতিফলন করার ক্ষমতা। আলো প্রতিফলন ক্ষমতা, এই প্রতিফলন ব্যাপারটা কি? আলো, আমরা জানি সূর্য হচ্ছে আলোর উৎস, আমাদের যে জগতের সূর্য হচ্ছে আলো এবং তাপের উৎস, প্রধান উৎস। তাছাড়াও আমরা অনেক সময় ভিন্ন ভিন্ন কৃত্রিম উৎস অনেক তৈরি করেছি। তো আমরা আলোর উৎস হিসেবে সূর্যকে নিয়ে সূর্যের সামনে যদি একটা ধাতব থালাকে ধরি, দেখবো যে সেই আলো ধাতব থালাতে আলোটা প্রতিফলিত হয়ে সেখানে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটা কাঠের কোনো কিছু, যে ধরো কোনো চাকতি ধরি, সেখান থেকে কিন্তু আলোটা প্রতিফলিত হবে না। তো আমরা দেখবো যে আলো প্রতিফলিত মানে কি, কোনো একটা জায়গা থেকে পড়ে আবার সেই জায়গায় ঘুরে যাচ্ছে, যেই দিক থেকে এসেছিল সেই দিককে আবার সেই মাধ্যমেই ঘুরে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রতিফলন। তাহলে আলোর ক্ষেত্রে বা ধাতুগুলোর ক্ষেত্রে আলোটা সে প্রতিফলন করাতে পারবে, বেশি কম হোক পারবে, কিন্তু অধাতুগুলো সাধারণত অনুজ্জ্বল প্রকৃতি হয় এই কারণে যে সেখান থেকে আলোকে সে প্রতিফলন করতে পারে না। তাহলে উজ্জ্বলতা ধাতুগুলোর সাধারণত বেশি হয়। তাহলে যে ধাতুগুলোর উজ্জ্বলতা যত বেশি, অর্থাৎ সে আলো তত বেশি প্রতিফলন করতে পারছে, এবং সেই সমস্ত পদার্থগুলোর কিন্তু যে দামটাও অনেক বেশি হয়ে থাকে। তো এই রকম ভাবে আলো প্রতিফলন করার ক্ষমতা দেখে বিচার করে কিন্তু আমরা পদার্থগুলোকে বুঝে ফেলবো যে ওটা ধাতু না অধাতু। তো এই রকম ভাবে আরো একটা ধর্ম আমরা এখানে যদি বলি কাঠিন্য, কোনটা কত কাঠিন্য, অর্থাৎ আমরা অনেক সময় কামারশালায় দেখেছি যে লোহাকে গরম করে তাকে পিটিয়ে শক্ত, মানে তাকে নির্দিষ্ট আকৃতির দেওয়া হয় এবং খুব তাকে তার উপর অনেক শক্তি ব্যয় করতে হয়। কিন্তু অন্য পদার্থকে নিয়ে আমরা যদি কোনো যে পরিমাণ আঘাত প্রয়োগ করছে, সেখানে ধরো কোনো একটা যদি পাথরকে ঢুকিয়ে দিই, সেই আঘাতে কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে চলে যাবে। তাহলে নিশ্চয়ই লোহা বা অন্য যে সময় ধাতু যে পদার্থ, তার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটার কি, তার কাঠিন্য। কিংবা আমরা যদি সোনাকে নিয়ে, যখন সোনা দোকানি কাজ করে, সেই 10 গ্রাম সোনা নিয়ে কাজ করে আমরা দেখি যে অনেক সুন্দর সোনার চেন তৈরি করে দিয়েছে। তাহলে ধাতুকে নিয়ে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা যাবে, তাকে নিয়ে যন্ত্রপাতি বানানো যাবে, তার আকার আকৃতি চেঞ্জ করা যাবে, অর্থাৎ সেইগুলো হবে ধাতু। অর্থাৎ কাঠিন্য যেমন তার থাকবে, তার হচ্ছে প্রসারণ, তাকে প্রসারিত করা যাবে, প্রসারণশীল হবে সেগুলো, তাদেরকে টেনে বা আকৃতি চেঞ্জ করা যাবে, সেই ধর্মগুলো প্রসারণশীল। এই সমস্ত ধর্মগুলো যাদের মধ্যে দেখা যাবে সেইগুলো হবে কিনা ধাতব গুণ সম্পন্ন পদার্থ। আর যাদের মধ্যে এই গুণগুলো বেশি করে থাকবে না, তারা হবে অধাতু গুণ সম্পন্ন। তবে আমরা বিশেষ করে দেখব যে ধাতুগুলো সাধারণত কঠিন পদার্থই হয়ে থাকে। আর কিছু ব্যতিক্রম রয়েছে। একটা তরল ধাতুর নাম আমাদের প্রায় সব সময় পড়ে, একটা ধাতু ধাতব গুণ সম্পন্ন কিন্তু সেটা তরল। সেটা কি, যে এটা ব্যতিক্রমী কিছু উদাহরণ, সেই ব্যতিক্রম যেমন তরল ধাতু। তরল ধাতু কি, আমরা সমস্ত ধাতব গুণ সম্পন্ন বলতে গিয়ে সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে কঠিন বলেই দেখেছি, কিন্তু তরল কিছু ধাতু হচ্ছে যেমন কি পারদ। আর যেটা বলেছি বেশিরভাগ অধাতুগুলো, সেগুলো সাধারণত অনেক সময় গ্যাসীয় প্রকৃতির হয়, কিংবা সেই সমস্ত উপাদান, গ্যাসীয় উপাদান দিয়ে তারা যৌগ তৈরি করে আছে কিংবা মিশ্র পদার্থ তৈরি করে আছে। তাহলে কিছু কিছু আবার যে অধাতুও তরল হয়, তরল একটা অধাতুর নাম আমরা জানি যে ব্রোমিন। ব্রোমিন কিন্তু একটা তরল অধাতু। এইটা ব্রোমিনের বর্ণ কিন্তু গাঢ় লাল বর্ণের তরল। আর যেখানে পারদটা আমাদের তার সংকেত লিখে দিয়েছি, তো এইটা চিহ্নটা আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে পড়বো যে পারদ। এই পারদ কিন্তু চকচকে রূপলি ধূসর বর্ণের, রূপলি রঙের চকচকে পদার্থ একটা, এটা কাঁচের মধ্য দিয়ে স্পষ্ট দেখা যায়। তো এইরকম কিছু ব্যতিক্রমী ধর্ম, ব্যতিক্রমী প্রশ্নের উদাহরণগুলো আমাদের এখানে বইতে রয়েছে। তোমরা এই সাধারণ ধর্মগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, ধাতুগুলোর আর অধাতুগুলোর। তো আমরা পদার্থগুলোকে বিভিন্ন ভাবে ভাগ করে তাদেরকে বোঝার চেষ্টা করছি,
এখানে আমরা কতগুলো সাধারণ ধর্মের উপর ভিত্তি করে পদার্থের এই যে ভাগটাকে দেখলাম। তো এখানে আমাদের কিছু হাতে নাতে কাজ দিয়েছে এবং বইতে করতে দিয়েছে যে আমাদের হাতে অনেকগুলো পদার্থ দেওয়া আছে, সেইগুলোর মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু আমাদেরকে জানতে হবে। এখানে একটা পদার্থ সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, আমরা তো বুঝতেই পারছি এগুলো সমস্ত ধাতু। এই যে গন্ধক বা সালফার, এটা কিন্তু একটা অধাতু। আবার দস্তা, যেটা জিঙ্ক প্রকৃতপক্ষে, এটা একটা ধাতু। আবার নাইট্রোজেন, অক্সিজেন, এরা হচ্ছে অধাতু। তো এইখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে অধাতুগুলো সাধারণত কি হয়, যে তড়িতের বা তাপের কুপরিবাহী হয়, তাপ পরিবহন করতে পারে না। কিন্তু এখানেও একটা ব্যতিক্রমী উদাহরণ আমরা পাবো যে হীরক। হীরক কিন্তু আমরা জানি, হীরা যাকে বলা হচ্ছে, কার্বনেরই একটা রূপভেদ। কার্বন, আমরা যে কালো কার্বন, কয়লা ও কয়লা বলছি, তারই একটা রূপভেদ। সেই হীরক কিন্তু তড়িৎ পরিবহন করতে একেবারে পারে না, কিন্তু তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী। কেন হীরক তাপের সুপরিবাহী সেটা সম্পর্কে আমরা জানবো। হীরকের মধ্যে একটা বিশেষ প্রকারের যে অনেকগুলো শক্তিশালী বন্ধনী আছে, কার্বন পদার্থ দিয়ে তৈরি, তো এর মধ্যে অনেক যে সমযোজী বন্ধনী থাকার জন্য ও কি করতে পারে, তাপ দিলে অনেক ফোনন তৈরি করতে পারে। তো সেটা আমরা এখানের বিষয় নয়, ফোনন প্রচুর উৎপন্ন হয়, সেইটাই কিন্তু তাপ পরিবহন করে। তো এখানে আমরা একটা ব্যতিক্রমী কিছু উদাহরণগুলো এখানে বলে যাচ্ছি। তাছাড়া কি গ্রাফাইট, হীরা যেমন একটা তাপের, এটা হীরক, এটা হচ্ছে কি অধাতু। এইগুলো সমস্ত অধাতু হলেও তারা কিন্তু, হীরক একটা অধাতু কিন্তু সে তাপের সুপরিবাহী। আবার যেমন গ্রাফাইট একটাও, এটাও একটা অধাতু, কিন্তু এ কিন্তু তাপ ও তড়িৎ উভয়ের সুপরিবাহী। অর্থাৎ এটা হচ্ছে তাপ আর তড়িৎকে বহন করতে পারে। তো কিছু ব্যতিক্রমী উদাহরণ, তো আমরা এখন নতুন পড়া শুরু করেছি, সবে আমরা ক্লাস 6-এ পড়ি। তো তোমাদের এটা জেনে রাখতে হবে, তোমাদেরকে অনেক তথ্য জানতে হবে। বিভিন্ন যেগুলো সব জানা হয়ে গেছে, উঁচু পর্যন্ত যেতে গেলে আমাদেরকে সেই লেভেল পর্যন্ত আমাদেরকে সমস্ত শিখতে হবে। যেগুলো বইতে রয়েছে আমাদেরকে সব পড়ে ফেলতে হবে, শিখতে হবে, তারপরে কিন্তু আমরা নতুন কিছু চিন্তা করতে পারবো। তো আমাদের এই সমস্ত বইতে যা কিছু রয়েছে এইগুলো তথ্যমূলক বলতে পারি। তোমরা এই সমস্ত যন্ত্রগুলো নিয়ে বা বিষয় নিয়ে তোমরা যদি হাতে নাতে কিছু কাজ করো, সেখানে তোমরা আরো সহজে যে জ্ঞানটা পাবে সেখানে তোমরা মনে রাখতে পারবে। তো আজকের ক্লাসে আমরা শুধু ধাতু আর অধাতুর বিষয় এবং তাদের পার্থক্যগুলো জানলাম। তো বইতে তোমাদের এরপরে যে অংশটা রয়েছে বিশুদ্ধ ও মিশ্র পদার্থ আর মৌলিক ও যৌগিক, এইটা নিয়ে আমরা এই পরের ক্লাসে আলোচনাটা করব।